হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা আলোচনা করব, এটা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে? তার হচ্ছে 34 নম্বর প্রশ্নটা আর কি। তো দেখো, এখানে যে টপিকটা হবে সেটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার। তো 33 নম্বর পর্যন্ত প্রশ্ন আমি আগের দুটো ভিডিওতে কভার করে দিয়েছি, তো আজকে হচ্ছে 34 নম্বর ভিডিওটা, ঠিক আছে? তো দেখো, যে জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। তো জীবাশ্ম জ্বালানি বলতে আমরা বুঝবো যেসব জ্বালানি জীবদেহ থেকে উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে, যেরকম কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এলপিজি ইত্যাদি। এইসব জ্বালানিগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? এরপরে দেখো, যেটা 35 নম্বরের প্রশ্ন আছে যে তাপন মূল্য কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এক একক ভরের কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। মানে এক একক ভর, মনে করো যে 1 কিলো নিলাম বা 1 গ্রাম নিলাম, ঠিক আছে? ওই জ্বালানিটা সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে সেটাই সেটাকে ওটার তাপন মূল্য বলে। তারপরে দেখো, যেটা 36 নম্বরের প্রশ্ন যে তাপন মূল্যের এসআই একক কী হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে জুল পার কেজি। সিজিএস একক হয়ে যায় হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এরপরে দেখো, যেটা 37 নম্বরের প্রশ্ন আছে যে আদর্শ জ্বালানির দুটি বৈশিষ্ট্য লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে আদর্শ জ্বালানি আমরা ওইগুলোকে বলবো যেটা জলীয় বাষ্প মুক্ত হতে হবে, যেমন এলপিজি, সিএনজি, প্রাকৃতিক গ্যাস। এলপিজি যদি না বুঝতে পারো, রান্নার গ্যাস সিলিন্ডারে যে গ্যাসটা ভরানো থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে এলপিজি। তারপরে দেখো, যে 2 নম্বর পয়েন্টটা বলা আছে যে কম দূষণ সৃষ্টিকারক হতে হবে, মানে যে জ্বালানিগুলো দহনের ফলে কম ধোঁয়া উৎপন্ন হবে সেই জ্বালানিগুলোকে আমরা হচ্ছে আদর্শ জ্বালানি হিসাবে ধরবো বা বলবো আর কি, ঠিক আছে? এরপরে দেখো, যেটা 38 নম্বরের প্রশ্ন আছে যে রক অয়েল বা মিনারেল অয়েল কাকে বলা হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পেট্রোলিয়ামকে। তো পেট্রোলিয়াম যে আছে সেটা হচ্ছে রক অয়েল বা পাথরের তেল নামে পরিচিত, ঠিক আছে? তারপরে 39 নম্বরের প্রশ্ন যে বিভিন্ন প্রকার কয়লার তাপন মূল্যের সঠিক ক্রম। তো আমরা বেসিক্যালি জানি যে কয়লা বেসিক্যালি হচ্ছে 4 প্রকারের হয়। একটা হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস এবং অ্যানথ্রাসাইট। তো এই যে কয়লাগুলো হয়, ঠিক আছে, তার মধ্যে পিটটার তাপন মূল্য সব থেকে কম, তার থেকে একটু বেশি হচ্ছে লিগনাইটের, তার থেকে একটু বেশি তাপন মূল্য বিটুমিনাস, আর সবার থেকে ভালো যে কয়লাটা সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। এরপরে দেখো, যেটা 40 নম্বরের প্রশ্ন আছে যে বিভিন্ন প্রকার জ্বালানির তাপন মূল্যের সঠিক ক্রম। তো সব থেকে কম তাপন মূল্য পাওয়া যায় হচ্ছে কাঠের, কাঠের থেকে একটু বেশি তাপন মূল্য পাওয়া যাবে কয়লার, কয়লার থেকে বেশি ডিজেলের, ডিজেলের থেকে বেশি কেরোসিন, কেরোসিনের থেকে একটু বেশি পেট্রোল, পেট্রোলের থেকে সব থেকে মানে পেট্রোলের থেকেও বেশি তাপন মূল্য পাওয়া যাবে হচ্ছে এলপিজির। এরপরে দেখো, যেটা 41 নম্বরের প্রশ্ন আছে যে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তো জীবাশ্ম জ্বালানিগুলো যে আছে, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন, যাই হোক না কেন, এগুলো আমরা কেন সংরক্ষণ করব। তো 1 নম্বর পয়েন্টে দেখো বলা আছে যে জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়। জীবাশ্ম জ্বালানি যে আছে এটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে? এটা শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না, তাই আমরা সংরক্ষণ করব। 2 নম্বর, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমবে, মানে পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে যাচ্ছে, যদি জীবাশ্ম জ্বালানিগুলো না ব্যবহার করি তাহলে বিশ্ব উষ্ণায়নের মাত্রাটা একটু হলেও কমবে। 3 নম্বরটা দেখো, যে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুদ রাখা প্রয়োজন। আমরা যদি সম্পূর্ণটা জ্বালিয়ে শেষ করে দিই তো আমাদের পরবর্তী যে নেক্সট জেনারেশনগুলো আসবে তারা কি ব্যবহার করবে, তার জন্য একটু রেখে দেওয়াটাই ভালো, ঠিক আছে? এই জন্য হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করার আর কি প্রয়োজন হয়। এবার 42 নম্বরের প্রশ্ন দেখো, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। তো এটা হয়ে যাচ্ছে মিথেন, ঠিক আছে? এছাড়া প্রাকৃতিক গ্যাসে থাকে হচ্ছে ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে। এবার দেখো, যেটা টপিকটা হচ্ছে যে স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে? তো স্থিতিশীল উন্নয়ন কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ও ওই সম্পদের আহরণ করা হবে আর ব্যবহার করা হবে, তখন তাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এবার দেখো, যে 44 নম্বরের প্রশ্নটা আছে যে স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলো লেখো। তো এটা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহার করে বর্তমানের পুরো চাহিদা পূরণ করা,
আর 2 নাম্বারটা হচ্ছে যে বর্তমান ও ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক ও উন্নতি ঘটানো, এগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়নের আর কি মূল লক্ষ্য। এরপরে দেখো যেটা 45 নম্বরের প্রশ্ন আছে যে স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমূহ কী কী। তো স্থিতিশীল উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো হয়েছে বা কমানো উচিত, বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করতে হবে, তাহলে স্থিতিশীল উন্নয়ন হবে। আর হচ্ছে 3 নম্বর পয়েন্ট আছে দেখো যে দূষণ নিয়ন্ত্রণ, ঠিক আছে, দূষণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপটা আমরা সঠিক পথে যেতে পারবো। এবার হচ্ছে যে অপ্রচলিত বিকল্প শক্তিসমূহ কী কী। তো 43 নম্বরের প্রশ্নটা যে আছে সেটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি। 47 নম্বরের প্রশ্নটা আছে সৌরকোষে অর্ধপরিবাহী রূপে কী ব্যবহার করা হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি। সৌরকোষ যা আছে সোলার, ঠিক আছে, যেগুলোকে আমরা বলছি, তো সেখানে অর্ধপরিবাহী রূপে হচ্ছে সিলিকন, গ্যালিয়াম এইসব জিনিস আর কি ব্যবহার। এবার দেখো যেটা 48 নম্বরের প্রশ্ন আছে যে বায়ু শক্তি উৎপাদনের জন্য বায়ু প্রবাহের বেগ কত হওয়া দরকার, ঠিক আছে। তো আমরা জানি বায়ু শক্তি যেহেতু উৎপাদন করতে হাওয়ার বেশি প্রয়োজন হবে, তাই হাওয়াটা মোটামুটি 15 কিমি পার আওয়ারে আর কি বইতে হবে, মানে বেগে আর কি প্রবাহিত হবে, ঠিক আছে। এরপরে টপিকটা হয়ে যাচ্ছে দেখো বায়োমাস। তো বায়োমাস কি বা কাকে বলে, সেটা হয়ে যাচ্ছে যে কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদিকে হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এদের হচ্ছে বায়োমাস বলে। এরপরে দেখো যে 50 নম্বরের প্রশ্ন যে বায়োমাস শক্তি কি। এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কার্বন ঘটিত বায়োমাসের মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে হচ্ছে বায়োমাস শক্তি বলে। মানে কার্বন ঘটিত যেসব জ্বালানিগুলো আছে তাদের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে, ঠিক আছে, এই শক্তিটাকে হচ্ছে বায়োমাস শক্তি বলে। 51 প্রশ্ন যে বায়োমাসকে জ্বালানি হিসেবে ব্যবহারের অসুবিধাগুলো লেখো। তো বায়োমাসকে যদি আমরা জ্বালানি হিসেবে দেখো, বায়োমাসের উদাহরণটা তো আগে বললাম, কাঠ, পাতা, আখে ছিবড়া, ধানের তুষ, গোবর। তো বায়োমাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে কী কী অসুবিধা দেখা যেতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর যে এদের দহনের ফলে দূষিত পদার্থ উৎপন্ন হয়। আর 2 নম্বর পয়েন্ট আছে যে এদের দহনে প্রচুর ধোঁয়া আর ছাই উৎপন্ন হয়। এবার টপিকটা হচ্ছে আমাদের বায়োগ্যাস। তো বায়োগ্যাসের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 52 নম্বরের প্রশ্নটা যে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এবার 53 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে মিথেন। এরপরে যেটা নেক্সট টপিক সেটা হচ্ছে জৈব জ্বালানি বা বায়োফুয়েল। 54 নম্বরের প্রশ্ন যে বায়োফুয়েল কি। এটা অ্যান্সারটা হয়েছে দেখো যে জৈব পদার্থ থেকে উৎপন্ন তরল জ্বালানিকে হচ্ছে বায়োফুয়েল বলে। মানে জৈব পদার্থ থেকে প্রাপ্ত সেগুলো কিন্তু তরল জ্বালানি হতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হয় বায়োফুয়েল। এরপরে দেখো যেটা 55 নম্বরে প্রশ্ন আছে যে প্রধান প্রধান বায়োফুয়েলগুলি কী কী। তো এটা হচ্ছে বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার, এগুলো হচ্ছে বায়োফুয়েলের উদাহরণ। তারপরে দেখো যেটা এটা এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারে আর কি, এটা যে পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বায়ো ইথানলকে পেট্রোল আর সামান্য পরিমাণ বেনজিন মেশালে, ঠিক আছে, যে মিশ্রণ পাওয়া যায় তাকে হচ্ছে পাওয়ার অ্যালকোহল বলে। মানে বায়ো ইথানলের সঙ্গে পেট্রোল মেশাবো আর সামান্য পরিমাণ বেনজিন মেশাবো, তাহলে যে একটা মিশ্রণ পাওয়া যাবে সেটাকে হচ্ছে পাওয়ার অ্যালকোহল বলা হয়। আর এটার ব্যবহার হচ্ছে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পাওয়ার অ্যালকোহলটা। তারপরে 57 নম্বরের কোশ্চেনটা হচ্ছে যে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়। তো এটা অ্যান্সারটা হচ্ছে জ্যাট্রোফার্কাস গাছের বীজ থেকে, ঠিক আছে। নেক্সট টপিকটা হচ্ছে কয়লা খনির মিথেন গ্যাস। এবার 58 নম্বরের প্রশ্ন যে কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন কাকে বলা হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের মধ্যে যে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে তাকে হচ্ছে কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন বলা হয়। মানে কয়লা খনিতে ঠিক আছে কয়লার কঠিন স্তরটার মধ্যে মিথেন গ্যাস পাওয়া যাবে, যেটা আর কি
আংশিক অধিশোষিত মানে আংশিক শোষিত অবস্থায় থাকবে, এটাকে বলা হচ্ছে কোলবেড মিথেন। তারপরে 59 নম্বরের প্রশ্ন দেখো যে সুইট গ্যাস কাকে বলা হয় এবং কেন। এটার অ্যান্সারটা হয়েছে যে কোলবেড মিথেনকে সুইট গ্যাস বলা হয়। এর কারণটা হচ্ছে কোলবেড মিথেনের সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকবে, এর মধ্যে শরীর আর পরিবেশের পক্ষে ক্ষতিকর কোনো গ্যাস থাকে না, তাই এটাকে হচ্ছে সুইট গ্যাস বলা হয়। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।